জয় হিন্দ বন্ধুরা। গত 17ই জানুয়ারি একটা পেপার কাটিং ভাইরাল হয়েছিল। হেডিং ছিল দ্রুত নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবলদের, যার উপর বেস করেই একটা ছোট অ্যানালাইসিস, যেখানে আমি আলোচনা করব ভাইরাল পেপার কাটিং বিষয়। নিউ ভ্যাকেন্সি 12,000 ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কবে আসতে পারে, ইডাব্লিউএস পলিসির কোনো ফ্যাক্টর আছে কি না ওতে, নিউ পলিসি কি হতে পারে, আর 5 নম্বর রিজার্ভ লিস্ট থাকবে কি থাকবে না। আমি যা আলোচনা করব টোটালটাই এই ভাইরাল পেপার কাটিং বিষয়। সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি অনেক এর কোশ্চেনগুলো সব উত্তরগুলো এখানেই আছে এবং আশা করি পেয়েও যাবে। আচ্ছা, এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো সমস্ত পুলিশ চাকরি প্রার্থীরা যাতে সঠিক গাইডেন্স পায় এবং তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে পারে। তবে মনে রাখবে, পিআরবি ও সরকার কিন্তু শেষ কথা বলবে, তারা যে ডিসিশনটা নেবে সেটাই কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল। তো আমি কৌশিক ভট্টাচার্য আজ তোমাদের সাথে এই ছোট্ট একটা আলোচনায়। প্রথমে আমি আসি, যেটা বললাম ভাইরাল পেপার কাটিং। এই ভাইরাল পেপার কাটিংটা ছিল হচ্ছে আনন্দবাজার পত্রিকা কলকাতার একটা অনলাইনে, আমি যে পেপারটা পেয়েছি তারই 5 নম্বর পেজে ছিল এই পেপার কাটিংটা। এই হচ্ছে অনলাইন পেপার, যার 5 নম্বর পেজে এই যেখানে মার্কিং করা আছে হাইলাইটার দিয়ে, এখানে আমি পেয়েছি। ঠিক আছে। এবং পরবর্তীতে এই এই নোটিশটাই আর কি সব জায়গাতে, এই নোটিশটাই বড় আকারে সব জায়গাতে ভাইরাল হয়েছে। এই নোটিশটা দেখতে পাচ্ছ আশা করি সবাই। ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা আছে, তার জন্য এটাকে উল্টো দেখাচ্ছে। আশা করি কাটিংটা পেয়েছো, পড়েছো, তো আলাদা করে কিছু দেখানো বা বোঝানোর নেই। ব্যাপারটা ক্লিয়ারলি বলে দেওয়া যে কোথা থেকে এটা সোর্সটা আমি বলে দিলাম। সেকেন্ড আমি আসি, সেকেন্ড পয়েন্টে ছিল হচ্ছে 12,000 যে নিউ ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেটা কবে আসতে পারে। ওই পেপার কাটিংয়ের প্রথম প্যারাগ্রাফে বলা আছে, কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশ কর্তারা। সেকেন্ড প্যারাগ্রাফে এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। তার মানে নবান্নে অলরেডি প্রস্তাবটা চলে গেছে, এটা কনফার্ম হয়ে গেল যে নবান্নে প্রস্তাব চলে গেছে। ওই 12,000 যে ভ্যাকেন্সিটা আসবে তাতে যাতে একটি মাত্র লিখিত পরীক্ষা থাকে। প্রথম 3টে লাইনের মধ্যে আমি পেয়ে যাচ্ছি, আবারও বলছি, লেখা আছে এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। মানে প্রিলিমিনারি আর মেনের জায়গায় একটা মাত্র রিটেন এক্সাম হবে, তারই একটা প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। এটা কনফার্ম হয়ে গেল এই পেপার কাটিং থেকে। আমি যা বলছি এই পেপার কাটিং থেকেই, কারণ আমার কাছে আলাদা কোনো ইনফরমেশান নেই, আলাদা কোনো সোর্স নেই। আমি যা বলবো টোটালটাই হচ্ছে এই পেপার কাটিং থেকেই বলছি আমি। এরপরে বলা আছে 3 নম্বর প্যারাগ্রাফে, এক সরকারি কর্তা জানান পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে 6 মাসের বেশি সময় লাগছে, ওই সময় কমাতেই একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাব। অর্থাৎ আমরা জানি যে একটা আমাদের যে বর্তমান যে প্রসেস রয়েছে, সেখানে প্রথমে একটা অ্যাড বেরোয়, অ্যাড বেরোনোর পরে প্রিলিমিনারি পরীক্ষা হয়, তারপরে মাঠ হবে, তারপরে মেন হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপর মেরিট লিস্ট হচ্ছে। তো এই প্রসেসটা যদি হয় অবশ্যই এটা খুব তাড়াতাড়ি হবে। ধরো যদি মার্চেও হয়, আশা করি মার্চ এপ্রিল মের মধ্যে, মেতে তোমার পরীক্ষা, মার্চে যদি অ্যাড বেরোয়, মেতে তোমার পরীক্ষা, মেতে যদি পরীক্ষা মেতে তোমার পরীক্ষা হয়ে গেল, মে জুন জুলাইতে তোমার রান, জুলাই আগস্ট সেপ্টেম্বরে দেখা গেল তোমার ইন্টারভিউ হয়ে গেল। ওরকমই থাকছে আর কি, 2 মাস করে ধরো, মার্চ এপ্রিল মে জুন জুলাই, আর জুলাইয়ের পরে আগস্ট সেপ্টেম্বর। এই দেখো 6 মাসের একটা হিসাব তুমি পেয়েই যাচ্ছ। আশা করি এই বছরের মধ্যেই সিলেকশনটা হয়ে যাবে, এটা আমার মনে হচ্ছে। এই পেপার কাটিংয়ে যেরকম বলছে সেই হিসাবে আমি বলছি, আলাদা কোনো কিছুই না। তো এই ব্যাপারটা হচ্ছে যে সবার মনে হচ্ছে যে কবে আসবে, কোশ্চেন কি আসছে যে 12,000 ভ্যাকেন্সিটা কবে আসতে পারে। তুমি ভাবো, এখানে নোটিফিকেশানে এই যে পেপার কাটিং, ওখানে বলা হয়েছে প্রস্তাব পাঠানো হয়েছে, পরিষ্কার বলা আছে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রসেস হচ্ছে, এই যে প্রস্তাবটা গেছে নবান্নে, এই প্রস্তাবটা যাওয়ার সময় যদি পুলিশ থেকে, ওদের পিআরবি থেকে যদি ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এদের একটা ওপিনিয়ন নিয়ে নেয় তো ভালো। যদি না নেয় তাহলে কিন্তু নবান্ন থেকে এদের একটা ওপিনিয়ন নেবে, যে ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এদের থেকে একটা ওপিনিয়ন নেবে। টোটাল যেহেতু প্রসেসটা চেঞ্জ হবে, তাদের একটা মতামত অবশ্যই নেবে, কারণ এরা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত। তো তাদের একটা ওপিনিয়ন নেবে, নেওয়ার পর একটা রুল ফ্রেম হবে। রুল ফ্রেম হয়ে যাওয়ার পর সেটা ক্যাবিনেটে পাস হবে এবং গভর্নরের সাইন হবে।
গভর্নরের সাইন হওয়ার পর তারপরে কি হবে, ওইটা আমাদের কলকাতা গেজেটে নোটিফিকেশন আকারে বেরোবে। যেরকম আমরা WBCS পরীক্ষার একটা নোটিফিকেশান আমরা পেয়েছিলাম, কলকাতা গেজেটে বেরিয়েছিল, যেখানে সিলেবাস চেঞ্জের কথা বলা হয়েছে। যেরকম মাদ্রাসা সার্ভিস কমিশনের টেটের ব্যাপারে বলা হয়েছিল, ঠিক এরকম টাইপের একটা গেজেট বেরোবে। আমি দেখাচ্ছি, এরকম একটা গেজেট আসবে। এই গেজেটের টোটাল প্রসেসটা, ছবিটা উল্টো দেখাচ্ছে কারণ হচ্ছে ফ্রন্ট ক্যামেরা যেহেতু করা রয়েছে আর কি, ফ্রন্ট ক্যামেরাতে এই ভিডিওটা করা হচ্ছে তাই। তো এরকম একটা আসবে, তো সেখানে কিন্তু ডিটেলস আর কি প্রসিডিওরটা লেখা থাকবে। এটা হচ্ছে গেজেট নোটিফিকেশান হবে, তারপরেই কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা বেরোবে। তার আগে অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর সম্ভাবনা নেই। যা প্রসেসে বলছে সেই হিসেবে আমি বলছি, আমার যেটুকুনি নলেজ সেই হিসাবে আমি বলছি। যদি চেঞ্জ হয়ে যায় তো চেঞ্জ হলেও কিছু করার নেই, কিন্তু যে প্রসেস সেটা আমি বললাম। প্রথমে রুলটা ফ্রেম হবে, রুল ফ্রেম হওয়ার পর ক্যাবিনেট বা গভর্নরের অ্যাপ্রুভাল হবে, অ্যাপ্রুভাল হওয়ার পর ওটা কলকাতা গেজেটে পাবলিশ হবে, কলকাতা গেজেটে পাবলিশ হওয়ার পর অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে। সুতরাং যতক্ষণ না কলকাতা গেজেটে অ্যাডভার্টাইজমেন্টটা বেরোচ্ছে, কেননা ক্যাবিনেটে কবে পাস হবে বা আমাদের গভর্নর সাহেব কবে সাইন করবেন এটা আমরা কিছুই জানি না, কেউ বলতেও পারবো না। আমরা কি বলতে পারবো, কলকাতা গেজেটে কবে বেরিয়েছে, কলকাতা গেজেটে বেরোবে, তারপরেই কিন্তু নোটিফিকেশানটা হবে। আগে কিন্তু নোটিফিকেশানটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তো যদি বেরোয়, ধরো এখন যেরকম শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি বেরোবে, তো যদি তাড়াতাড়ি বেরিয়ে যায়, খুব কিন্তু তাড়াতাড়ি প্রসেসটা কমপ্লিট হবে, তোমরা কিন্তু টাইম পাবে না, একটু রেডি থেকো ওই ব্যাপারে। হ্যাঁ, তো সবাইকে রিকোয়েস্ট করব, একটু রেডি থাকো, প্রিপারেশান নাও ভালো করে। আশা করি ভগবানের কাছেও প্রার্থনা করব যাতে তাড়াতাড়ি, যাতে পাবলিকেশানটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা যাতে তাড়াতাড়ি যাতে অ্যাপ্লাইটা করতে পারো। এই জিনিস সবাই চিন্তায় আছো, আমি প্রার্থনা করছি সবার কাছে। যদি এই ভিডিওটা যদি ভালো জায়গাতেও যদি পৌঁছে যায়, তাদের কাছেও আমার প্রার্থনা, আমার ছোটো ভাই বোন যারা বেকাররা রয়েছে তাদের পাশে থাকার জন্য এই ভিডিওটাই করা, যাতে তাড়াতাড়ি যাতে এই কলকাতা গেজেটে যাতে পাবলিশ হয় এবং অ্যাডভার্টাইজমেন্ট তাড়াতাড়ি যাতে বেরোয়, তার জন্যই আমি অনুরোধ জানাবো সবাইকেই। আচ্ছা, থার্ডে আছে 3 নম্বর যেটা আসছি আমি পয়েন্ট, সেটা হচ্ছে EWS পলিসির কোনো ফ্যাক্টর আছে কিনা। EWS পলিসির কোনো ফ্যাক্টর আছে কিনা, এটা কিন্তু আরেকটা বড় কোশ্চেন। এটাও কিন্তু আমি শুনতে পেয়েছি যে অনেকে ভাবছে যে EWS পলিসির জন্য হয়তো লেট হচ্ছে। আমার মনে হচ্ছে না EWS পলিসির ব্যাপার আছে, কারণ ভাইরাল যে নোটিফিকেশানটা হয়েছে, এই পেপার কাটিংয়ের মধ্যে কোথাও কিন্তু EWS-এর কথা বলা নেই। যদি পুলিশ কর্তা যেরকম বলেছেন যে এক সরকারি কর্তা জানান, পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ হতে 6 মাসের বেশি সময় লাগছে, ওই সময় কমাতেই একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাব। তার মানে তো তারা সমস্ত ব্যাপারটা জেনেই তো এটা জিনিসটা লিখেছে। সুতরাং EWS থাকলে এই পেপার কাটিংয়ের মধ্যে লিখে দিত যে EWS-এর ব্যাপার আছে। এবার এই EWS-এর ব্যাপারটা নেই, আরও একটা আমি অথেন্টিক ইনফরমেশান তোমাদের দিই, সেটাও আমি যা ইনফরমেশান পেয়েছি তার উপর বেস করে আমি বলছি। সেটা হচ্ছে, আমরা যদি নোটিফিকেশানটা দেখি, কলকাতা পুলিশ SI 2023, সেক্ষেত্রে কী হয়েছে দেখো, নোটিফিকেশান নাম্বার 29/2023, ওখানে কিন্তু বলা আছে যে EWS-এর জন্য 10% টোটাল ভ্যাকেন্সিজ আর রিজার্ভ ফর ইকোনমিক্যাল উইকার সেকশন, এটা বলেই দেওয়া আছে। তার মানে EWS পলিসি ওরা নিয়ে নিচ্ছে কলকাতা পুলিশ SI। এবার জেল পুলিশ 2023, সেখানে নোটিফিকেশানে 10% অফ টোটাল ভ্যাকেন্সিজ আর রিজার্ভ ফর EWS বলে দিয়েছে। সুতরাং কোনো অসুবিধাই নেই, অলরেডি EWS যেটা আর কি বলে দিয়েছে, যেহেতু PRB বলে দিচ্ছে 10% রিজার্ভেশন, তার মানে সমস্ত পরীক্ষাতে 10% রিজার্ভেশন নিচ্ছে, এটা কনফার্ম হয়ে গেল, আলাদা করে কিছু বলার নেই। ইভেন লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে প্রসেসটা চলছে, আজকে 21 তারিখ, আজকে যে মেন এক্সামিনেশানটা হলো কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল, তো সেখানে কিন্তু প্রিলিমিনারি এক্সামে কিন্তু কাট অফে কিন্তু কাট অফ ছিল, EWS-এর একটা কাট অফ ছিল 15 ছিল সম্ভবত, যতদূর আমার মনে পড়ছে 15 ছিল EWS-এর কাট অফটা। সুতরাং কিন্তু এই লেডি কনস্টেবলে কিন্তু EWS-টা থাকতে আছে, মানে নিয়েছে, কারণ ওখানে আরেকটা জিনিস বলে দিয়েছিল যে কেউ যদি কোনো ক্যাটাগরি চেঞ্জ করতে চায় তাহলে কিন্তু PRB-কে জানাতে পারে। এটা একটা নোটিফিকেশান হয়েছিল, নোটিফিকেশান নাম্বার 46/2023, এখানে কিন্তু লেডি কনস্টেবলের জন্য বলেছিল। কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল যেটা রিক্রুটমেন্ট চলছে, যেটার ইন্টারভিউ প্রসেস চলছে আর কি, তো সেটা কিন্তু আলাদাভাবে কিছু বলা নেই। সুতরাং ওটাতে কিন্তু EWS আসার সম্ভাবনা একদমই নেই। লেডি কনস্টেবলের ক্ষেত্রে আসতে পারে, জেল পুলিশ এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে কনফার্ম,
তার মানে আমাদের 10% রিজার্ভেশন সেটা অলরেডি অ্যাডপ্ট করে নিয়েছে WBPRB। তো ওখানে কিন্তু এই যে EWSটা যেটা যাবে ওটা কিন্তু একটা কলকাতা গেজেটে একটা পাবলিকেশন হয়েছিল, এটা কলকাতা গেজেটের পাবলিকেশনটা EWS রিলেটেড। যেখানে দেখেছো এখানে ডিটেলসটা ফ্রন্ট ক্যামেরা এটা উল্টো দেখাচ্ছে, এখানে দেখো পরপর করে 10 জনের ভাগ দেওয়া আছে, আমি পড়ি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বর পজিশনে ঢুকবে EWS এক্সামটেড ক্যাটাগরি, 17তম ভ্যাকেন্সিতে ঢুকবে EWS এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্ট, 25 নম্বর ভ্যাকেন্সিতে দাঁড়াবে EWS, 34 নম্বর ভ্যাকেন্সিতে দাঁড়াবে EWS এক্সামটেড ক্যাটাগরি, 44তম ভ্যাকেন্সিতে হচ্ছে EWS, 55তম ভ্যাকেন্সিতে EWS, 62তম ভ্যাকেন্সিতে হচ্ছে EWS, 75তম ভ্যাকেন্সিতে হচ্ছে EWS এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ সি পোস্ট, 85তম ভ্যাকেন্সিতে EWS এক্সামটেড ক্যাটাগরি, 95তম ভ্যাকেন্সিতে EWS। এটা 100 জনের মধ্যে 10 জনের হিসাব, তার মানে 3 নম্বর যিনি ঢুকছেন সেখানে একজন EWS হচ্ছেন। 17, 25, 34, 44, 55, 62, 75, 85, 95 100 জনের হিসাবে এই পজিশনে ঢুকবে, এবং এটাকে বলা হয় মডেল 100 পয়েন্ট রোস্টার অফ ভ্যাকেন্সি। কি বললাম? মডেল 100 পয়েন্ট রোস্টার অফ ভ্যাকেন্সিস। ঠিক আছে, এই জিনিসটার উপর বেস করেই 10 জনকে এখানে ইনপুট করা হবে। তো আশা করি EWS নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ আবারও বলছি কলকাতা গেজেটে অলরেডি এটা বেরিয়ে গেছে। আমি নোটিফিকেশান নাম্বারটা বলে দিচ্ছি, 18 EMP ব্যাকেটে EC/LABR-27011 ব্যাকেটে 20 ব্যাকেট ক্লোজ 1/1/2020 EC। এটা ডেট হচ্ছে 7/2/2023। ঠিক আছে, তোমরা নেটে পেয়ে যাবে, এটা কলকাতা গেজেটে অলরেডি বেরিয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসি হচ্ছে, এটা গেল আমাদের 3 নম্বর পয়েন্ট, যেটা আমি প্রথম আলোচনা করলাম যে পেপার কাটিং, ভাইরাল পেপার কাটিং। 2 নম্বরে নিউ ভ্যাকেন্সি 12,000 ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কবে আসতে পারে। 3 নম্বরে বললাম আমি EWS পলিসি কোনো ফ্যাক্টর আছে কিনা। ঠিক আছে, আশা করি 3টে ব্যাপারে তোমাদের ক্লিয়ার হলো। এবার আমি চতুর্থ ফ্যাক্টরে আমি বলবো, সেটা হচ্ছে নিউ পলিসি কি হতে পারে। নিউ পলিসিটা কি হতে পারে? আমরা যদি SSC GD CFF সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, যেটার পরীক্ষাটা আমাদের ফর্ম ফিল আপ ছিল কদিন আগেই, এখন পরীক্ষা হবে সম্ভবত ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, যেটা SSC GD CFF এর ক্ষেত্রে। সেখানে কিন্তু প্রথমে একটা রিটেন এক্সাম আছে, রিটেন এক্সাম হয়ে যাওয়ার পরে কিন্তু PET থাকবে। PSTর কথা আমি বলছি না, আমি যা বলবো সেটা হচ্ছে ওই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর ওই মেডিকেল ইন্টারভিউ ছাড়া আমি বলছি। প্রথমে বলছি রিটেন থাকছে, রিটেন এবং তারপরে থাকছে PET। এবং এই PETর ক্ষেত্রে কী আছে, 5 কিলোমিটার রান আছে 24 মিনিটের মধ্যে, আর 1.6 কিলোমিটার রান আছে 8.5 মিনিটের মধ্যে মেয়েদের জন্য। ছেলেদের জন্য আবার বলছি, ছেলেদের জন্য 5 কিলোমিটার রান আছে 24 মিনিটের মধ্যে, আর ফিমেলদের জন্য আছে হচ্ছে 1.6 কিলোমিটার রান 8.5 মিনিটের মধ্যে। এবার আমি আসি দিল্লি পুলিশের ক্ষেত্রে, সেখানেও প্রথমে একটা কম্পিউটার বেস টেস্ট হবে। তারপর ছেলেদের জন্য 1600 মিটার রান আছে 6 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, 14 ফুট লং জাম্প আছে, 3 ফুট 9 ইঞ্চি হাই জাম্প আছে ছেলেদের জন্য। এবার যাদের এজ যত বাড়ছে আর কি, আপ টু 40 ইয়ার্স অর অ্যাভাব পর্যন্ত করা আছে, তাদের ক্ষেত্রে কিছু কিছু করে ছাড় দেওয়া আছে, ওখানে রিল্যাক্সেশন দেওয়া আছে। ফিমেলদের ক্ষেত্রে 1600 মিটার রান 8 মিনিটের মধ্যে করতে হবে, 10 ফুট লং জাম্প আছে আর 3 ফুট হাই জাম্প আছে। এটা হচ্ছে আমাদের দিল্লি পুলিশ, এটাও একটাই রিটেন এক্সাম, তারপরে হচ্ছে PET। অগ্নিবীরের কথা বলছি, আর্মি অগ্নিবীরের কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু প্রথমে একটা কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, তারপর ফিজিক্যাল ফিটনেস টেস্ট কী হচ্ছে 1.6 কিলোমিটার রান 5 মিনিট 30 সেকেন্ড, পুল আপস থাকছে 10টা, 9 ফুটের ডিস থাকছে, জিগজ্যাগ ব্যালেন্স থাকছে। ওয়েস্ট বেঙ্গল, এবার বলছি ইউপি পুলিশ কনস্টেবল। ইউপি পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে প্রথমেও রিটেন হয়ে যাওয়ার পর PET থাকছে মেলেদের জন্য 4.8 কিলোমিটার রান 25 মিনিটের মধ্যে, 2.4 কিলোমিটার রান ফিমেলদের জন্য 14 মিনিটের মধ্যে। বিহার পুলিশের ক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জেস আছে। কীরকম চেঞ্জেস? রিটেনটা এখানে কিন্তু কোয়ালিফাইং নেচার, আগেরগুলো ছিল হচ্ছে রিটেনের ওপর মেরিটটা ডিপেন্ড করবে, আর বিহার পুলিশের ক্ষেত্রে কিন্তু রিটেনটা কিন্তু কোয়ালিফাইং নেচার। যা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যা মার্কস পাবে তার উপর ডিপেন্ড করেই কিন্তু তোমার মেরিটটা হবে। ওখানে রান আছে 50 মার্কসের রান, এবং 50 মার্কসটাকে ডিস্ট্রিবিউশন করেছে কীরকমভাবে, যদি 50-এর এখানে 50 আছে হচ্ছে 1.6 কিলোমিটার 6 মিনিটের মধ্যে কেউ যদি ক্লিয়ার করতে পারে 1.6 কিলোমিটার রান 1.6 কিলোমিটার রান, 1 সেকেন্ড,
1.6 কিলোমিটার রান মানে 1 মাইল যদি 5 মিনিটের কমের মধ্যে করে তাহলে 50 মার্কস পেয়ে যাবে। 5 মিনিট থেকে 5 মিনিট 20 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করলে 40 মার্কস পাবে। 5 মিনিট 21 সেকেন্ড থেকে 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারলে 30 মার্কস। 5 মিনিট 41 সেকেন্ড থেকে 6 মিনিটের মধ্যে কমপ্লিট করলে 20 মার্কস। তার মানে এই 50 মার্কসটাকে ডিভাইড করেছে বিভিন্নভাবে। এটা হচ্ছে মেলদের ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রে আছে হচ্ছে 1 কিলোমিটার রান 6 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম টাইম। এখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে যদি 5 মিনিটের কমে যদি করে তাহলে 50 মার্কস পাবে। 5 মিনিট থেকে 5 মিনিট 20 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করলে 40 মার্কস পাবে। 5 মিনিট 21 সেকেন্ড থেকে 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করলে 30 মার্কস পাবে। 5 মিনিট 41 সেকেন্ড থেকে 6 মিনিটের মধ্যে করতে পারলে 20 মার্কস পাবে। এছাড়াও কি আছে, শর্ট পুট আছে ম্যাক্সিমাম 25। এখানে 3টে ভাগ করেছে, রানে 50, শর্ট পুটে 50 আর হাই জাম্প রানে 50, শর্ট পুটে 25 আর হচ্ছে তোমার হাই জাম্পে 25, টোটাল 100 মার্কস। 50, 25, 25, 50 রানে, 50 শর্ট পুট আর 50 হচ্ছে হাই জাম্প। ওখানেও 16 ফিট আছে, 16 ফিট যদি দিতে পারে। 16 ফিট হচ্ছে শর্ট পুটের ক্ষেত্রে 16 পাউন্ডের ওজনের বলটা থাকবে আর কি, শর্ট পুটটা থাকবে। 16 ফুট দূরত্ব তোমাকে ফেলতে হবে, 16 ফুট দূরত্বের বেশি ফেলতে হবে, 16 ফুট আর কি। আচ্ছা, এবার যে 16 ফুটের থেকে 16 ফুট হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে 5 পাবে, 25-এর মধ্যে 5 পাবে। যদি 16 ফুট থেকে 17 ফুটের মধ্যে ফেলে তাহলে 9 মার্কস পাবে। যদি 17 থেকে 18 ফুটের মধ্যে ফেলে তাহলে 13 মার্কস পাবে। আবার 18 থেকে 9 ফুটের মধ্যে ফেলতে পারলে 17 মার্কস পাবে। 19 ফুট থেকে 20 ফুটের মধ্যে ফেললে পরে 21 মার্কস পাবে। আর 20 ফুটের বেশি ফেললে পরে 25 মার্কস পাবে। বুঝতে পারছো যে কীভাবে এটাকে ডিস্ট্রিবিউট করেছে মার্কসটাকে? প্রত্যেকটা পার্টে পার্টে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। ওমেনদের ক্ষেত্রে ওরকমই একটু আলাদা আছে, 12 পাউন্ড, ওদের ক্ষেত্রে 12 পাউন্ড নিয়ে মিনিমাম 10 ফুট ওকে ছুটতে হবে। আচ্ছা, হাই জাম্প ম্যাক্সিমাম হচ্ছে 25 মার্কস আছে, যেখানে মিনিমাম 4 ফুট যদি, ওটা কোয়ালিফাইং মার্কস, মিনিমাম কোয়ালিফাইং আর কি। 4 ফুট লাফাতেই হবে, 4 ফুট হচ্ছে 9 মার্কস, 9 মার্কস পাবে। 4 ফুটের বেশি পেলে পরে হচ্ছে 13 মার্কস। 4 ফুট 4 ইঞ্চি থেকে 4 ফুট 4 ফুট থেকে 4 ফুট 4 ইঞ্চি পর্যন্ত হচ্ছে 13 মার্কস। 4 ফুট 4 ইঞ্চি থেকে 4 ফুট 8 ইঞ্চি হচ্ছে 17 মার্কস। 4 ফুট 8 ইঞ্চি থেকে আপ টু 5 ফুট পর্যন্ত হচ্ছে 21 মার্কস। আর 5 ফুটের ওপরে যদি লাফ মারতে পারে তাহলে 25 মার্কস। এভাবে মার্কসগুলোকে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। মানে টোটালটাই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে কিন্তু রিটেনের কোনো মার্কস কিন্তু মেনে গিয়ে যোগ হবে না। যা যোগ হবে এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটাই হবে মেরিটে। ওমেনদের ক্ষেত্রে ওরকম আলাদা, মিনিমাম 3 ফুট হাই জাম্প করতে হবে, যেখানে 9 পাবে। 3 ফুটের থেকে 3 ফুট 4 ইঞ্চির মধ্যে করতে পারলে 13, 3 ফুট 4 ইঞ্চি থেকে 3 ফুট 8 ইঞ্চির মধ্যে করতে পারলে 17, আবার 3 ফুট 8 ইঞ্চি থেকে আপ টু 4 ফুটের মধ্যে করতে পারলে 21 মার্কস, আর 4 ফুটের বেশি করতে পারলে হচ্ছে 25 মার্কস। এভাবে ডিস্ট্রিবিউট করা আছে। বিহারের ক্ষেত্রেও এই যে নোটিফিকেশানটা, বিহারেও কিন্তু সেম, ওদের যে আগের যে প্রসেসটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাওয়ার পর ওদেরও কিন্তু এরকম বিহার গেজেটে বেরিয়েছিল। দেখতে পাচ্ছ বিহার গেজেটে বেরিয়েছিল, এটা বিহারের গেজেট নোটিফিকেশান হয়েছিল। তারপরে কিন্তু বিহারের গেজেট নোটিফিকেশান হয়েছিল, তারপরে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে 2017-র এটা। আর তারপর থেকে কিন্তু ওটা 17-র এটা গেজেটের নোটিফিকেশান 2017, এটা হচ্ছে 16ই মার্চ 2017-র গেজেট এটা বিহারে। তারপর থেকে ওদের ওটা পুরো চেঞ্জ হয়ে যায়। তো আমাদেরও আশা করি এরকম আগে গেজেট পাবলিকেশন হবে, তারপরে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে। গেজেটের আগে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর সম্ভাবনা খুবই কম। যদি করে সেটা আলাদা ব্যাপার, সেই ব্যাপারে আমি বলতে পারছি না, কিন্তু এটাই প্রসেস আর কি। আচ্ছা, তো নিউ পলিসি কি হতে পারে এবার? এই যে আমি এটা বললাম আমি বিহার পর্যন্ত বললাম। আমাদের আরপিএফ এর ক্ষেত্রে আছে যেরকম প্রথমে সিবিটি হবে, সিবিটি হয়ে যাওয়ার পর মেল 1600 মিটার রান আছে, ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার রান আছে। 1600 মিটার রান 5 মিনিট 45 সেকেন্ড, 800 মিটার রান 3 মিনিট 40 সেকেন্ড। লং জাম্প আছে মেল 14 ফুট, ফিমেলদের ক্ষেত্রে 9 ফুট। হাই জাম্প আছে মেলেদের ক্ষেত্রে 4 ফুট, ফিমেল হচ্ছে 3 ফুট। আর আরেকটা জিনিস আমি বলবো, যে আমি প্রথমেই বলেছিলাম যে ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, দিল্লি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো সেইখানে কিন্তু ওদের একটা ওপিনিয়ন ছিল 2013 সালে ইউপিপিআরপি বোর্ডকে ওরা পাঠিয়েছিল, যেখানে ওরা বলেছিল যে পিএসটি বা পিইটি যেন পিইটির ক্ষেত্রে মেল হচ্ছে 10 কিলোমিটার রানের ওদের কিন্তু প্রপোজাল ছিল 60 মিনিট, আর ফিমেলদের ক্ষেত্রে 5 কিলোমিটার রান 35 মিনিট। অর্থাৎ আমরা এইটা বলতে পারি যে
প্রিলিমিনারি এক্সাম কিন্তু একটাই থাকছে, রানের ক্ষেত্রে মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কিন্তু চেঞ্জেস আসতে পারে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমার ছোট ভাই বোনদের, অ্যাড যদি তাড়াতাড়ি বেরিয়ে যায়, তোমরা কিন্তু টাইম পাবে না। অনেকটা হয়তো 5 কিলোমিটার রান করে দিল, প্র্যাকটিস নেই, তুলতে পারবে না। তো এখন থেকে দৌড়াও, ভালো করে দৌড়াও, এটাই হচ্ছে মেন কাজ হবে। এবার একটা রিটেন এক্সাম আশা করি কোয়ালিফাই করেই যাবে মোটামুটি, যা আসবে জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, ওই তো প্যাটার্ন আছে আমাদের, যেরকম ওই সেন্ট্রালের স্টাফ সিলেকশন কমিশনের যেরকম পরীক্ষা নেয় ওরকম প্যাটার্নই হয়তো থাকবে। আর সঙ্গে তুমি রানটা প্র্যাকটিস করো ভালো করে, যাতে লংয়ে দৌড়াও, তো একটু সুবিধা হবে, আশা করি সুবিধা হবে, অনেকটাই প্রিপারেশন হয়ে যাবে। এখন থেকে, কালকে থেকেই শুরু করে দাও ভিডিওটা, যেদিন দেখবে আমার এই ভিডিওটা যেদিন দেখবে তার পরের দিন থেকে রান শুরু করে দাও, রান প্র্যাকটিস শুরু করে দাও। ঠান্ডা লাগছে করলে হবে না, ঠিক আছে? এইটুকুনি তোমাদের কাছে অনুরোধ করব যে তোমরা এটা করো, আশা করি সিলেকশন হয়ে যাবে। এটা আমি বললাম 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে বলছে রিজার্ভ লিস্ট থাকবে কি থাকবে না। আর এটা বড় একটা ভাইটাল কোশ্চেন, যে রিজার্ভ লিস্ট থাকবে কি থাকবে না। আবার সেই আমি পেপার কাটিংয়ে চলে আসলাম, যেই পেপার কাটিংয়ের মধ্যে এইখানে কিন্তু পরিষ্কার ডান পাশে যে পোর্শনটা আছে, এটা ফ্রন্ট ক্যামেরা বলে উল্টো দেখাচ্ছে, আবারও বলছি, ডান পাশে যে পোর্শনটা আছে ওখানে বলেই দিচ্ছে যে নিয়োগ পরীক্ষা শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ তালিকা রাখার কথা বলা হয়েছে প্রস্তাবে। তার মানে প্রস্তাবে কিন্তু এই রিজার্ভ তালিকার কথা বলা হয়েছে। এবং প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যস্থান পূরণ করা হবে, তবে ওই তালিকা কোনোভাবেই অপেক্ষমান তালিকা বলে গণ্য হবে না। প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজার্ভ লিস্ট তালিকার কোনো অস্তিত্ব থাকবে না বলেও নবান্নে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে। স্বাভাবিক ব্যাপার, কেউ জয়েন করলো না, তো অটোমেটিক পরের যে রিজার্ভ লিস্ট থাকলো তাকে নিয়ে নিল। ট্রেনিং শুরু হয়ে গেলে পরে একজন নতুনকে, ধরো আমি একটা ব্যাচ করছি, একটা ব্যাচ করাবো, পড়ানোর ব্যাচ করব, আমি ব্যাচটা শুরু করে দিলাম, তারপর যদি ওই ব্যাচে কেউ ঢুকে তার অসুবিধা হবে কি হবে না? হবে, অবশ্যই হবে, সব রকমভাবে হবে। ঠিক সেরকম যা হবে, প্রশিক্ষণ শুরুর আগে ওটা ক্লিয়ার করে নেবে, তারপর যারা ঢুকে যাবে, তারপর যদি কেউ বেরিয়ে যায় তখন কিন্তু আর কোনো রকম কাউকে কিন্তু নেওয়া হবে না। সিম্পল ব্যাপার। আমি তোমাকে যেটা বড় এক্সাম্পল দিলাম, ধরো ব্যাচ করছি, পড়ানোর ব্যাচ করলাম, দেখা গেল 1 মাস পরে নতুন একজন ঢুকলো, তার ক্ষেত্রে প্রবলেম হবে না? তো সেই ব্যাপার। তো সেক্ষেত্রে ওরা চাইছে যে যারা ঢুকবে তারা একবারে যেন ঢুকে, যারা ঢুকবে না প্রথমে যে কটা ভ্যাকেন্সি থাকবে রিজার্ভ লিস্ট থেকে নিয়ে কোর্সটা চালু করে দিল, তারপরে কাউকে ওর মধ্যে এন্ট্রি করবে না। ঠিক আছে? আশা করি এই প্রস্তাবটা, আশা করি যেহেতু দিয়েছে, আশা করি এটা নিয়ে নেবে। এটা একটা বড় একটা কিন্তু আমাদের কাছে একটা বড় পাওনা কিন্তু। পিআরবি সত্যি আমি মানে সেলুট দিচ্ছি পিআরবিকে, যে আমাদের সঙ্গে এতটা সহায়তা করার জন্য। তুমি ভাবো ডেপুটেশন দিতে যাও কতটা, আমি তো শুনেছি মানে যতজনের সাথে আমি কথা বলেছি, পিআরবি ফোন রিসিভ করে, তো তারা তোমাদের সাথে কথা বলে, টোটাল ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করে যতটুকু জানে। এখন দেখো, একটা রিক্রুটমেন্ট কমিটি থাকে প্রত্যেকটা, আমার যতটুকু নলেজ আছে সেইটুকুনি তোমাদের সাথে আমি শেয়ার করছি। একটা রিক্রুটমেন্ট কমিটি থাকে, এবং ওই রিক্রুটমেন্ট কমিটি যা ডিসিশন নেবে সেটাই ফুল অ্যান্ড ফাইনাল। এবার ওই ডিসিশনটা কী হলো, যতক্ষণে নোটিফিকেশন আকারে বেরোচ্ছে সেটা কিন্তু আশপাশে কেউ জানতে পারে না, এটা কিন্তু কনফিডেন্সিয়াল ম্যাটার। কেউ যদি করে ফেলে সে কিন্তু মানে ডিপার্টমেন্টাল পলিসি কিন্তু ব্রেক করলো, তার এগেনস্টে কিন্তু ডিপার্টমেন্টাল স্টেপ নিতে পারে, কিন্তু এর জন্য কেউ কিন্তু করে না, এটা কনফিডেন্সিয়াল ম্যাটার। এই জন্য যখন তুমি পিআরবিতে ফোন করছো, কেউ যখন ফোন করছে বলছে আপনি ওয়েবসাইট ফলো রাখুন, ওখানে নোটিফিকেশান ওখানেই বেরোবে। তো কেউ জানে না তো কী করে বলবে? রিক্রুটমেন্ট যে কমিটি তারা যা ডিসিশান নেবে, ধরো আজকে যদি ডিসিশান নেয় যে এই জিনিস করা হবে, এটা ফুল অ্যান্ড ফাইনাল, তো ওটা নোটিশ আকারে বেরিয়ে যাবে ওয়েবসাইটে। সুতরাং পিআরবি ইনফরমেশান দিতে পারবে না, যা ওই কমিটিই করবে, কমিটি এখানে প্রধান। যারা স্টাফ ওরা তো ওই কমিটির প্রসেসগুলোকে, ওই প্ল্যানগুলোকে এক্সিকিউট করছে না, তো কমিটি যে ডিসিশানটা নেবে সেটাই হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল। তো সেটা কিন্তু আগে থেকে কেউ জানতেই পারে না, সেটা বোর্ড মিটিংয়ের পরে ফাইনাল হবে, তারপর সেটা সবাই জানতে পারবে। সুতরাং ওই তুমি দেখবে যে যখনই পিআরবিতে কেউ ফোন করে বলছে যে কবে বেরোবে ভ্যাকেন্সি, ওরা বলতে পারবে না, এগুলো অনেক একটা কি বিরক্ত করা ওদেরকে। তুমি যখন ওখানে ঢুকবে তুমি ব্যাপারটা বুঝতে পারবে, আজকে না হোক কালকে তো ইউনিফর্মে আসবে রে ভাই, তখন তো বুঝতে পারবে ব্যাপারটা, যে কারোর পক্ষে এটা জানা সম্ভব না। এই লাস্ট যে 28 তারিখে যে পরীক্ষাটা যেটা হবে, এটা ভাইরাল হয়েছিল, আমি দেখলাম যতগুলো পেপার কাটিং ভাইরাল হয়েছিল, তার মধ্যে কিন্তু একটা জায়গাতে ছিল ওই ওয়েস্ট বেঙ্গল কি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বা ওরকম একটা কিছু, আমার এখন মনে পড়ছে না, ওরকম একটা জায়গা থেকে একটা নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে, তার একটা কাচের একটা দাগ দেখা যাচ্ছে, সেখান থেকে ছবি তুলে ওটা পোস্ট করা হয়েছিল। সেটা দেখে আমি বুঝেছিলাম যে 28 তারিখ পরীক্ষাটা কনফার্ম। তো পিআরবির ভেতরের কী হচ্ছে না হচ্ছে কেউ কিছু বলতে পারবে না, এটা তো কনফিডেন্সিয়াল ম্যাটার। তো
তো তোমরা একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি বুঝতে পারছি, কিন্তু এটা একটা ভালো দিক। আমি বলবো সবাইকেই যে এই ব্যাপারটা যে রিজার্ভ লিস্ট যে আমাদের এখন আসছে, এটা একটা দারুণ ব্যাপার। এটা যদি অ্যাপ্রুভাল হয়ে যায় মানে বিশাল হবে। কারণ অনেকেই আছে যারা জয়েন করে না, অনেকেই আছে যে পরীক্ষাগুলো দেয়, দিয়ে ইন্টারভিউ পর্যন্ত দিল, দিয়ে দেখা গেলো অন্য একটা জব পেয়ে গেছে বলে সে সেখানে চলে গেল, এখানে জয়েন করলো না। তো একটা ভ্যাকেন্সি তো আর নষ্ট হলো না, কেউ না কেউ পেলো, একটা ভাই পেলো, বোন পেলো, ভালো হলো। এটা খুবই ভালো একটা ব্যাপার, উদ্যোগ। তো এই 5টা বিষয় আমি আলোচনা করলাম তোমাদের সাথে। ফার্স্টে আমি আরেকবার রিভিশন একটা বলে নিই যে কী কী বললাম। একটা হচ্ছে ভাইরাল পেপার কাটিং বিষয়ে বললাম। 2 নম্বরে বলেছিলাম 12,000 ভ্যাকেন্সির কথা। 3 নম্বর ইডব্লিউএস পলিসি থাকবে কি থাকবে না। আর 4 নম্বরে বলেছিলাম নিউ পলিসি কী হতে পারে। আর 5 নম্বরে হচ্ছে রিজার্ভ লিস্ট থাকছে কি থাকছে না। রিজার্ভ লিস্টটা থাকছে, কিন্তু এই পেপার কাটিং অনুযায়ী কিন্তু আমি কিন্তু কনফার্ম যে রিজার্ভ লিস্ট থাকছে। আমার কাছে এটাই অথেন্টিক ইনফরমেশন। এটার উপর বেস করে আমি বলছি যে অবশ্যই থাকবে পিআরবি। আমি এবার বলো না যে এবার উল্টোপাল্টা কিছু আবার বলে টলো না বাবা। এই জিনিসটার উপর বেস করে কিন্তু আমি কথাটা বললাম তোমাদেরকে আমি। আর সবশেষে বলবো যে তোমরা কীভাবে প্রিপারেশান শুরু করবে। ফার্স্ট হচ্ছে লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশান নাও। জিকে, জিআই, ম্যাথ, ইংলিশটা ভালো করে পড়ো। আর ইংলিশটা পড়ো, একটু ইংলিশটাও পড়ো। চেঞ্জও হতে পারে, ইংলিশটাও আসতে পারে, যেরকম এসএসসি জিডির ক্ষেত্রে করা হচ্ছে। জিকে, জিআই, ম্যাথ, ইংলিশটা ভালো করে করো। আচ্ছা, লং রান প্র্যাকটিস করো, লংয়ে দৌড়াও, 5 কিলোমিটার 10 কিলোমিটার লংয়ে দৌড়াও। এখন থেকে, কালকে থেকেই শুরু করে দাও, লংয়ে দৌড়াও। ঠিক আছে, এইটুকুনি আমার বলার। আর মনে রাখবে যে চাকরি চাইলে পাওয়া যায় না, নিজের যোগ্যতা দিয়ে চাকরিটা ছিনিয়ে নিতে হয়। আগে নিজেকে সেই জায়গায় নিয়ে যাও, যোগ্যতা দিয়ে চাকরিটা ছিনিয়ে নাও। আর ওই যোগ্যতার জায়গাটা যখন পৌঁছাবে না, তখন দেখবে একসঙ্গে 2টো 3টে 4টে চাকরি পেয়ে যাচ্ছ। আনন্দের আর কিছু নেই, সে বিশাল আনন্দ। তো ভালো করে একটু প্রিপারেশান নাও। আর সবাইকে আমার তরফ থেকে বেস্ট অফ লাক। আর আরেকটা কথা বলবো, আমার স্বপ্ন ছিল যে আর্মিতে অফিসার হওয়ার, কিন্তু হতে পারিনি। 3 বার ইন্টারভিউ বোর্ড ছিল, এসএসবি ইন্টারভিউ বোর্ড ছিল, কনফারেন্স আউট ছিলাম আমি। তো তো প্রিপারেশান যখন আমি নিতাম না, তখন আমার একটা 4টে লাইন তখন আমার মানে সারা জীবন মনের মধ্যে রয়ে গেছে আর কি। তখন আমি যে নিজের মোটিভেশনটা সবসময় আমি নিজেকে রাখতাম আর কি, মোটিভেশনের মধ্যে নিজেকে রাখতাম। সেটা হচ্ছে, "When I die in the war zone, pack my body and send me home. Pin the medals on my chest, tell my mom I was the best. Tell those pretty girls not to cry, 'cause I am a soldier born to die." ঠিক আছে? বেস্ট অফ লাক সবাইকে আমার তরফ থেকে। আশা করি সবাই নিজের স্বপ্নটা পূরণ করতে পারবে। আর চেষ্টা করো যে যত তাড়াতাড়ি পারা যায় জয়েন করে নেওয়ার জন্য। ধরো আমি সেদিন যদি আর্মিতে যদি সোলজার হিসেবে জয়েন করে যেতাম, সেখানে এসএসসি ছিল, আর্মি ক্যাডেট কলেজ, কলেজের একটা এন্ট্রি ছিল যেখান থেকে অফিসার হওয়া যায়। তো আমি তো সেটা পরে গিয়ে জানতে পেরেছি। তো আমি বলব যারা এজ মনে হচ্ছে একটু বেড়ে যাচ্ছে, তারা ঢুকে যাও কনস্টেবল হিসাবে। তারপরে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে তুমি এসআই হয়ে যাও। এখন কি করবে তো কেউ কিছু জানে না। তো আমার একটা রিকোয়েস্ট, তোমরা যত তাড়াতাড়ি পারবে আগে কনস্টেবলে অন্তত জয়েন করে যাও। তারপর ওখান থেকে বড় র্যাঙ্কে তুমি চলে যেতে পারবে। আমার তরফ থেকে বেস্ট অফ লাক। এই বলে আজকে আমার ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ।